এই মুহূর্তে বড় আপডেট, বাংলার কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্প আর বন্ধ হচ্ছে না, কিন্তু কৃষকদের তথ্য ভেরিফিকেশন করে যাচাই করা হচ্ছে, তার জন্য একটি ফর্ম প্রকাশিত করা হয়েছে। সেই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে, তারপরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো ফর্মটি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা দিতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, সমস্ত কিছু জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম অ্যানেক্স 1 অর্থাৎ সংযোজনী 1 যে ফর্মটা, যেটা আপনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ফর্মটা ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে। তো কোন কোন ডকুমেন্টগুলো কি কি সমস্তটা যারা আছে, প্রথমে আপনার বলেছি কৃষক বন্ধু নতুন প্রকল্পের সমীক্ষা যে ফিল্ড ভেরিফিকেশন এর জন্য ফর্ম যাচাই কোন যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু আপনার ফিল আপ করে জমা দিতে হবে। তার জন্য এখানে দেখবেন প্রথমে আপনার কৃষক বন্ধু কেবি আইডি নাম্বারটা এখানে ইনপুট করতে, এখানে কেবি আইডি নাম্বার আছে কৃষক বন্ধুর, সেই কেবি নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। এখানে সমীক্ষা নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার, এটা কোথায় পাবেন, এটার জন্য আপনি জমা দেবেন আপনার যে ফর্মটা, সেখানে কিন্তু যে আধিকারিক থাকবে তারাই কিন্তু সিরিয়াল নাম্বারটা আপনাকে দিবে, সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনারা ইনপুট করে দিবেন। এরপর এখানে দেখেন যে পাশে যাচাইকৃত সঠিক যদি হয় সেটা কিন্তু ততবে আপনাকে এটা কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে হবে না, অর্থাৎ আপনাদের এই ঘরটা কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে হবে না। শুধু এই ঘরটা কিন্তু আপনাদের এখানে যে ঘরটা আছে সেই ঘরটা কিন্তু ফর্ম ফিল আপ করতে, এই ঘরটা যেটা আছে এই ঘরটা কিন্তু যে আধিকারিক থাকবে অর্থাৎ যে আধিকারিক আপনার ফর্মটা ভেরিফিকেশন করবে তারাই কিন্তু এখানে টিক চিহ্ন দিবে। আপনি কিন্তু এখানে ভুলও কিন্তু হাত দিবে না। এই যে লাইনটা আছে এই লাইনে কিন্তু আপনার হাত দেওয়ার দরকার না, আপনার শুধু এই জাস্ট এই লাইনটা কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এই লাইনটা ফিল আপ করলে কিন্তু আপনাদের হবে। তার জন্য অবশ্যই বলবো প্রথমে কি করতে হবে, এখানে আপনার যে তথ্য বিবরণ আপনার দিতে বলছে, এখানে দেখেন সুবিধাভোগীর নাম ও কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংক পাসবুক অনুসারে যে নামটা থাকবে, আপনি যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন এর আগে সেই নামে যে আছে অর্থাৎ আপনার সেই নামও দিতে হবে। অর্থাৎ আপনাদের ব্যাংকের পাসবুকে যে নাম্বার থাকবে সেই নাম কিন্তু আপনাদের যেহেতু ইংরেজিতে থাকবে, ইংরেজিতে কিন্তু আপনাদের এখানে নামটা বসে যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন বা আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম আছে তারা কিন্তু এখানে সেই নামটা ইনপুট করে দিবেন। তারপর এখানে নামটা বসিয়ে দেওয়ার পর কিন্তু এখানে দেখেন তার নিচে এখানে দেখেন পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। আপনার যে যদি আপনি পুরুষ আবেদন করেছেন তাহলে আপনি কিন্তু এখানে পিতার নাম দেবেন, এবং যদি কোনো স্ত্রী অর্থাৎ কোনো যদি মহিলা আবেদন করেছেন তাহলে কিন্তু তার স্বামীর নাম দিবে, তাহলে কিন্তু হবে। সেই স্বামীর নাম এখানে ইনপুট করে দিবে। এরপর এখানে দেন ঠিকানা, আপনার যে ঠিকানা হবে সেই ঠিকানাটা আপনার এখানে ইনপুট করুন। আপনার যে ঠিকানা হবে আপনার যে নাম গ্রামে সেই নামটা এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে জেলা বসিয়ে আপনার যে জেলা হবে সেই জেলা দিয়ে দিবেন। তারপর এখানে ব্লক অর্থাৎ আপনার যে বিডিও অফিস সেই বিডিও অফিসের নাম বসিয়ে দিবেন। এরপর আপনার এখানে যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার মৌজা, যে মৌজাতে আপনি থাকেন অর্থাৎ যে মৌজাতে আপনার জমি আছে সেই মৌজা কিন্তু আপনার ইনপুট করে দিবেন। এরপর এখানে সুবিধাভোগের বিবরণ, আপনাকে সুবিধাভোগের বিবরণ দিতে হবে। তারপর দেখে দেন ব্যাংকের বিবরণ অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু এখানে দিতে হবে। এখানে প্রথমে আপনার ব্যাংক ও শাখার নাম, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম দিয়ে দেবে। তারপর আপনার যেখানকার শাখা সেই শাখার নামটা এখানে ইনপুট করে দিতে হবে, অর্থাৎ এখানে লিখে দিতে হবে। এরপর এখানে আপনার আইএফএসসি কোড দিতে হবে। আপনার যে ব্যাংকের পাসবুক আছে সেই আইএফএসসি কোড লেখা আছে, সেই আইএফএসসি কোডটা কিন্তু সুন্দর করে বসে যেন কোনো রকম ভুল না হয়। এখানে ক্ষেত্রে অবশ্যই বলে রাখবো আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন কোনোটা যেন ভুল না, সঠিকভাবে কিন্তু আপনারা ফিল আপ করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে বলছে, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসে যে ব্যাংকে আপনি এখানে আইএফএসসি কোড দিয়েছেন সেই ব্যাংকে দেবেন। আপনার যে ব্যাংকে এখানে দিচ্ছেন, এখানে যে ব্যাংকে আপনি লিখছেন সেই ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিন। এরপর আপনারা এখানে দেন আধার সংযুক্ত মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা আপনার আছে সেই নাম্বারটা এখানে ইনপুট করে দিবেন, অর্থাৎ এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনার এখানে আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দিবেন। আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপর আপনার এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ভোটার কার্ডের নাম্বার কি হচ্ছে, আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা থাকবে আপনার কারো বা XY যে থাকবে, কি অনেকে অনেকরকম থাকবে, সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে ASDD তালিকা যদি আপনার নাম থাকে অর্থাৎ আপনার যদি 2025 যে এসআর হয়েছে সেই এসআর যদি আপনার নাম যদি বাদ পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে লিখতে হবে। যদি আপনার এখানে যদি এসআর ক্ষেত্রে যদি আপনি নাম বাদ পড়ে থাকে, আপনাদের ভোট লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন। যদি আপনার এখানে যদি নাম থাকে তাহলে এখানে আপনি ইয়েস করবেন, যদি না নাম থাকে তাহলে কিন্তু আপনি নো লিখে দিবেন। যেহেতু আপনার ভোটার তালিকা কিন্তু আপনার নাম বাতিল হয়নি, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে নো লিখবেন। যদি আপনার ভোটার তালিকার নাম বাতিল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ইয়েস করবেন, এখানে ইয়েস লিখে দিবেন। এরপর আমরা পিএম কিষাণ সুবিধা যদি হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি পিএম কিষাণ টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন, কারণ এই ক্ষেত্রে ইয়েস করলে কি হবে, আপনি যদি পিএম কিষাণ টাকা পেয়ে থাকেন তাহলে আপনার এখানে যদি আপনি পিএম কিষাণ টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওদের বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই যদি আপনি পিএম কিষাণ টাকা পেয়ে থাকেন অর্থাৎ পিএম কিষাণ টাকা পেয়েছেন সাথে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনার এখানে পিএম যদি থাকে আপনার তাহলে কিন্তু পিএম কিষাণ ইয়েস লিখে দেবেন। যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নো করে দেবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে, আপনাদের পুরোভাবে কিন্তু আপনার পিএম কিষাণ আবেদন এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনার প্রধান পেশা, আপনার অর্থাৎ আপনি কি
করেন কৃষি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কোনো সুবিধাভোগী, অর্থাৎ আপনি কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার চাকরি যদি করে থাকেন বা আপনি সরকারের বেসরকারি কোনো সরকারি চাকরি করে থাকেন, সেই পেশা আপনি লিখে যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আপনি শুধু এখানে কৃষককে লিখে দেবেন, অর্থাৎ কৃষি লিখে দেবেন, তাহলেই হবে। এরপর এখানে লিখে দেখেন এখানে জমির বিবরণ, অর্থাৎ আপনার জমি কোন ধরনের জমি সেটা আপনার এখানে লিখে দিতে হবে। আপনার যে জমি সেই জমি লিখে দিবেন। এবার জিএল নাম্বার অর্থাৎ আপনার মৌজার নাম্বার এখানে আপনি বসিয়ে দিবেন। এবার খতিয়ান নাম্বার, আপনার যে খতিয়ান নাম্বার আছে সেই খতিয়ান নাম্বার এখানে বসিয়ে দেবেন। আপনার যটা খতিয়ান আছে, হয়তো আপনার 2-3টা জমি আছে, সে 2-3টা জমির যে খতিয়ান নাম্বার যেখানে যতটা আটবে ততটা কিন্তু বসাবেন। হয়তো আপনার অনেকের জমি বেশি আছে, তারা কিন্তু হয়তো পরবর্তীতে না আটে, আপনার যতটা আটবে ততটা এখানে বসিয়ে দেবেন, কোনো ভুল করবেন না। এরপর আপনার এখানে দাগ নাম্বার হিসেবে আপনার যতটা দাগ নাম্বার আছে, আপনার টোটাল জমির যে দাগ নাম্বার সেটা কিন্তু আপনার এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে জমির পরিমাণ একর হিসেবে, আপনার টোটাল জমি কতটুকু একর হয়েছে সেই একর হিসাবে আপনি যদি আপনার কারো যদি আপনার 3 বিঘা জমি থাকে সেই আপনি 1 একর লিখবেন, যাদের 6 বিঘা জমি থাকে সেখানে 2 একর লিখবেন, এখানে 2 একর রেখে দিবেন। এরপর আপনি এখানে যে জমির আপনি যে রেকর্ড করেছেন সেই রেকর্ড আপনার কত তারিখে করেছেন, যারা 2019 সালে পর করেছেন অনেকে কিন্তু রেকর্ডে কিন্তু আপনার তারিখ লেখা আছে, সেই তারিখটা এখানে ইনপুট করে দিবেন। যাদের তারিখ লেখা নেই সেটা কি করবেন, তারা কিন্তু আপনার কৃষি অফিসে গিয়ে বা আপনার যে জমি যে রেকর্ড হয় যেখানে সেই অফিসে কিন্তু আপনি গিয়ে কিন্তু সে আপনার রেকর্ডে কিন্তু ডেটটা আপনি জেনে নেবেন, তারপরে কিন্তু ইনপুট করে দিবেন। এখানে সঠিকভাবে দিন, ভুল কোনো রকমের যেন হয় না, আপনার সঠিকভাবে বসাবেন। এরপর আপনার জমির দখল ধরন, আপনি যদি জমি কিনে থাকেন সেই ক্ষেত্রে আপনার দিতে পারেন, যদি আপনার উত্তরাধিকারের সূত্রে যদি পেয়ে থাকেন সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে, যদি আপনি জমি কিনে থাকেন তো আপনি এখানে ক্রয় বলে এখানে লিখে দিবেন। যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, হয়তো আপনার বাবা মারা গেছে সেই সূত্রে যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি উত্তরাধিকারী হিসেবে কিন্তু এখানে ইম্পোর্ট করে দিবেন বা লিখে দিবেন এখানে। এরপর এখানে আয়কারী প্রদানকারী কিনা, এটা কিন্তু হ্যাঁ অথবা না, অর্থাৎ আপনার এখানে যদি আপনি সরকার যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, যদি আপনি সরকারকে ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে কিন্তু নো করবেন। যেহেতু বেশিরভাগ কৃষকরা কিন্তু সরকারকে ট্যাক্স দিয়ে থাকে না, সেক্ষেত্রে আপনার নই লিখবেন, এখানে কিন্তু ইয়েস করবেন না। যারা 12 লাখের উপর যাদের ইয়ারলি যাদের ইনকাম তারা কিন্তু এখানে শুধু তারাই কিন্তু ইনকাম ট্যাক্স করে, তারাই কিন্তু এখানে ইয়েস করবেন। যারা 12 লাখ যাদের ইয়ারলি যাদের ইনকাম নাই তারা কিন্তু এখানে নই করবেন, কারণ কৃষক যেহেতু আপনারা আছেন তারা কিন্তু বেশিরভাগ কিন্তু এখানে নই হবে, এটা কিন্তু সঠিকভাবে দেবেন। এখানে কিন্তু আপনার নই লিখবেন, এখানে কিন্তু কোনো রকম ভুল করবেন না। এরপর এখানে স্বামী ও স্ত্রীর বিবরণ দিতে বলছে। যদি কোনো পুরুষ আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার স্ত্রীর বিবরণ দিবেন, এবং যদি কোনো মহিলা আবেদন করেছেন তাহলে কিন্তু আপনারা স্বামীর বিবরণ দিবেন। এখানে প্রথমে আপনাদের স্বামী স্ত্রীর নাম, অর্থাৎ আপনার যে যদি পুরুষ আবেদন করেছেন তাহলে আপনাকে স্ত্রীর নাম এখানে বসাবেন, যদি কোনো মহিলা আবেদন করেছেন তাহলে কিন্তু আপনার স্বামীর নামটা এখানে বসিয়ে দিবেন। যেহেতু আপনারা যদি পুরুষ আবেদন করেছেন তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনার কিন্তু যদি পুরুষ আবেদন করে তাহলে স্ত্রীর নাম বসাতে হবে, এবং যদি স্ত্রী আবেদন করে তাহলে কিন্তু স্বামীর নাম বসাতে হবে। এখানে কিন্তু যদি পুরুষ আবেদন করে তাহলে এখানে আপনার স্ত্রীর নাম বসিয়ে দিবেন। এরপর এখানে স্ত্রী কিন্তু ব্যাংকের ডিটেলস, এখানে কিন্তু ব্যাংকের বিবরণ দিতে বলছে, ওখানে যে ব্যাংকের বিবরণ সেটা দিতে বলছে। এরপরে দেখেন এখানে ব্যাংক ও পাসবুকের নাম, অর্থাৎ আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকের নাম দিতে হবে। এরপর আপনার ব্যাংক কোথায় আছে সে ব্যাংকের শাখা, সে ব্যাংকের শাখার নাম এখানে বসিয়ে দিতে হবে, আপনার ব্যাংকের নাম, তারপর এখানে শাখার নাম বসিয়ে দিবেন। এরপর এখানে আইএফসি কোড, আপনার যে আইএফসি কোড আছে সেই আইএফসি কোড এখানে বসিয়ে দিবেন। এবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে বসে, অর্থাৎ যে নাম্বারটা লিঙ্ক করা থাকবে, অর্থাৎ মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা থাকবে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপর আধার কার্ডের নাম্বার, অর্থাৎ আপনি যে স্ত্রী যদি আপনি আবেদন করছেন, অর্থাৎ আপনার যদি স্বামী আবেদন করছে তাহলে কিন্তু এখানে স্ত্রী কিন্তু আধার কার্ড দিতে হবে। অবশ্যই বড় এখানে কিন্তু স্বামীর আধার কার্ড দিবেন না। যদি আপনি স্বামী আধার কার্ড যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে স্ত্রীর কিন্তু আধার কার্ডের নাম্বার বসিয়ে দিবেন। এরপর এখানে এপিক নাম্বার, অর্থাৎ স্ত্রী কিন্তু এখানে এপিক নাম্বার দিতে হবে। যদি কোনো স্বামী আবেদন করে থাকে তাহলে কিন্তু এখানে স্ত্রী আবেদনকারী যে হচ্ছে তার কিন্তু এখানে এপিক নাম্বার বসাতে হবে, এবং যদি স্ত্রী আবেদন করে তাহলে কিন্তু স্বামীর কিন্তু এপিক নাম্বার বসাতে হবে। তো এখানে আপনি যদি পুরুষ আবেদন করছেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে স্ত্রী কিন্তু এখানে এপিক নাম্বার বসিয়ে দিবেন। এরপর এখানে KN এর সুবিধাভোগী কিনা, অর্থ অবশ্যই আপনারা বলবো যারা যদি কোনো মহিলা যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তো অবশ্যই এখানে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে যা KBID নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। যেহেতু আপনি টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা KBN যে ভেরিফিকেশনের নাম সেটা কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন, অর্থাৎ KBID এখানে বসিয়ে দিবেন। এরপর ASDD তালিকা যদি নাম থাকে, অর্থাৎ যদি কোনো উপভোক্তা যদি 2025 যে SR হয়েছে তারপরে যদি তার নাম বাদ পড়ে গিয়েছে, তার ফাইনাল লিস্টের পর যাদের নাম বাদ পড়ে গেছে সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে ইয়েস করতে হবে, যেমন যাদের নাম বাদ পড়ে যায়নি তাদের কিন্তু এখানে নই করবে। এখানে অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন, যাদের নাম বাদ পড়ে গেছে তারাই কিন্তু এখানে ইয়েস করবেন, যেমন যাদের নাম বাদ পড়েনি তারা কিন্তু এখানে নো করবেন। নো করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর যাদের ইয়েস করবেন তারা কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অবশ্যই এই ক্ষেত্রে বলে রাখবো আপনাকে সঠিকভাবে দেখুন, যদি আপনার নাম বাদ পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইয়েস করবেন, যাদের নাম বাদ না পড়ে থাকে, অর্থাৎ আপনারা ভোটার লিস্টে নাম
থেকে থাকে, অর্থাৎ যদি আপনি ভোট দিয়ে থাকেন, এই যে বিধানসভায় যে ভোট হলো সেই ভোট যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে নো করবেন। এরপর যদি পিএম কিষাণ সুবিধাভোগী কেনা, যদি আপনি পিএম টাকা পেয়ে থাকেন, যদি কোনো স্ত্রী যদি পিএম টাকা পেয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন সেখানে কিন্তু আপনারা নো করবেন। এটা অবশ্যই আপনারা চেক করবেন, যদি টাকা পেয়ে থাকে অর্থাৎ কোনো যদি মহিলার টাকা পেয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করতে হবে, এবং যদি টাকা না পেয়ে থাকে তাহলে কিন্তু এখানে নো করতে হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন, দিয়ে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এরপরে প্রধান পেশা, আপনার যে স্ত্রী সে প্রধান পেশা কি আছে, যদি আপনারা কৃষি বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যদি কোনো আপনার চাকরি করে থাকে বা সরকারি বেসরকারি কোনো জায়গায় চাকরি পেয়ে থাকে বা কোনো পেনশন পেয়েছেন বা কোনো রকম সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন তাহলে কিন্তু আপনার এখানে অবশ্যই লিখে দিতে হবে। যদি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেটা কিন্তু আপনারা লিখবেন। যদি কোনো সুযোগ সুবিধা পাননি অর্থাৎ কিন্তু আপনি কোনো চাকরি টাকরি করছেন না তাহলে কিন্তু আপনি শুধু কৃষি হিসাবে লিখে দেবেন, তাহলেই হবে। এখানে শুধু কৃষি লিখে দিয়েই হবে। অবশ্যই বলবো এটা কিন্তু ভুল করবেন না। যদি আপনি কোনো কাজ না করেন অর্থাৎ কোনো সরকারি যদি কোনো পেশা যদি কাজ না করেন তাহলে অবশ্যই আপনার কৃষি লিখবেন, এখানে কৃষি লিখে দিলে হবে। এরপর এখানে অঙ্গীকারপত্র এখানে কি বলা হয়েছে এখানে আমি শর্ট করে বলে দিচ্ছি। আপনি যে ফর্মটা দিচ্ছেন অর্থাৎ আপনি যে আবেদন করছেন, যদি এখানে কোনো রকম যদি ভুল হয়ে থাকে অর্থাৎ আপনি যে ডকুমেন্টস গুলো দিচ্ছেন অর্থাৎ আপনি যে সবগুলো আপনি যে লিখছেন সেগুলো যদি কোনো রকম ভুল প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু আপনি দণ্ডনীয় ভাবে কিন্তু অপরাধ হয়। ক্ষেত্রে কিন্তু আপনি এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না, অর্থাৎ আপনি কৃষক বন্ধু প্রকল্প থেকে বঞ্চিত হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনার কিন্তু সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে জমা দিবেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম অসুবিধা, যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এবার আপনার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম বাদ পড়তে চলেছে। আপনার কোনো চিন্তা করবেন না, কারণ অবশ্যই আপনার সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে জমা দিন, তাহলে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এরপর সুবিধাভোগী স্বাক্ষর, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনার কিন্তু এখানে স্বাক্ষর লাগবে, তিনি কিন্তু সিগনেচার করলে কিন্তু জমা দিতে পারবেন, তারা কিন্তু জমা দিতে পারেন। তো অবশ্যই যিনি আবেদন করবেন তিনি এখানে সিগনেচার করবেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এর পরবর্তী যে কাজটা থাকবে সেটা কিন্তু আপনাদের করতে হবে না, অর্থাৎ আপনি যাকে ফর্মটা জমা দেন, আপনার যে দায়িত্ব যেনারা আছে অর্থাৎ যে কৃষক বন্ধু প্রকল্পের যেনারা দায়িত্ব হয় তারা কিন্তু এই ফর্মটা নিচের ফর্মটা কিন্তু ফিল আপ করে, এখানে কি ফিল আপ করতে হবে তেনারা কিন্তু নিজেরা কিন্তু ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনাদেরকে বাদ বাকিটা দিয়ে দেবে, আপনার যে ফর্মটা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু। এরপর যাচাইকারী আবেদনকারী স্বাক্ষর, অর্থাৎ যিনি আপনার ফর্মটা নিচ্ছে যিনি ভেরিফিকেশন করবে তিনি এখানে স্বাক্ষর দিয়ে দেবে উনি। এরপর আপনার যার নামটা সবকিছু এখানে লিখে দিবে। এরপর আপনাদের রিসিভ ভেরিফিকেশন ফর্ম এই যে অপশনটা দিয়ে এই নিচের থেকে কিন্তু আপনাদের কিন্তু এখানে সিরিয়াল নাম্বারটা ওনারা বসিয়ে দিবে, তারপর আপনার কেবি নাম্বারটা ওনারা বসিয়ে দিবে, যে আবেদনটা গ্রহণ করছে তেনারা কিন্তু এখানে স্বাক্ষর দিয়ে দিবে। এই স্লিপটা কিন্তু অবশ্যই আপনাদের রাখতে হবে, যেহেতু যদি আপনার কোনো রকম কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢোকে তাহলে পরবর্তীতে আপনি এই স্লিপটা নিয়ে যেতে হবে। তারপর কিন্তু যদি কোনো রকম সমস্যা থেকে থাকে কোনোরা কিন্তু সেটা কিন্তু সঠিক করে দিবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আরো। তো অবশ্যই এই স্লিপটা কিন্তু মোটো হারাবেন, এখন যত্ন করে রাখবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে ভালো থাকবেন, সুস্থ